দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা আজকে কথা বলতে চাই সমসাময়িক বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় এর সময়ের বিশ্লেষণ, যে অন্তর্বর্তী সরকারের হাতে দেশ, সামনের চ্যালেঞ্জ এবং প্রধানত কোন কোন বিষয়গুলো নিয়ে এখন সরকার কাজ করছে, কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। এবং আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি বলেছেন যে বিভিন্ন সময় তিনি বলেছেন যে দেশ একেবারে পচে গেছে, বিভিন্ন খাত নতুন করে শুরু করতে হবে এবং বলেছেন যে শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সংস্কারের পরে আসলে নির্বাচন করতে চান তিনি। আমি একটু আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গুরুত্বপূর্ণ অতিথি, পরিচয় করে তার সঙ্গে আছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। বদিউল আলম মজুমদার, স্বাগত জানাচ্ছি আপনাকে ইনসাইড পলিটিক্স। ধন্যবাদ। শুরু করতে চাই, আজকে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধান উপদেষ্টা একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলছেন যে আমরা একটা পরিবার হিসেবে দেশ গড়ে তুলতে চাই, এবং তিনি বারবারই বলেছেন দেশটা একেবারেই পচে গেছে, প্রত্যেকটা খাত যেখানেই আপনি তাকান সেখানেই আসলে গভীর সংস্কার দরকার। আজকে তিনি জোর দিয়ে বলেছেন যে গভীর সংস্কারের পরে আসলে নির্বাচন। প্রধান চ্যালেঞ্জ কি দেখেন, সবার সহযোগিতা কতটা পাচ্ছে এই সরকার? তো আমরা ওই যে প্রথমে ওনার আপনি যে কথা দিয়ে শুরু করেছেন, জি, পরিবার, তো আমরা একটা পরিবার হতে চাই। বস্তুত আমরা যদি যে আমাদের মধ্যে যদি সত্যিকার অর্থে যদি একটা কি বলে পরিবার না হলেও অন্তত আমাদের মধ্যে যে বিভেদ, আমাদের মধ্যে যে দ্বন্দ্ব হানাহানি, আমাদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে, ওটার ঊর্ধ্বে যদি না উঠতে পারি তাহলে জাতি হিসাবে আমরা বেশি দূরে এগোতে পারবো না। এবং এই যে অনেক দিন থেকে এই বিভক্তি চলছে এবং গত 15 বছর এই বিভক্তি চরম আকার ধারণ করেছে। রাজনৈতিকভাবে বিভক্তি, ধর্মীয়ভাবে বিভক্তি, তারপরে অর্থনৈতিক এই যে অসমতা ইত্যাদির ক্ষেত্রে ইত্যাদির কারণে বিভক্তি সহ সমাজটা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। এটা কি স্যার আপনি ধরেন সাধারণ মানুষের কথা যদি বলি, সাধারণ মানুষের মধ্যে বিভক্তি আছে নাকি বিভক্তিটা তৈরি করে রাখা হয়েছে? বিভক্তি তৈরি করা হয়েছে। আমরা তো কিসের স্বার্থে স্যার? আমরা তো ধরেন এই যে একটা বলা হয় যে আমরা যে আমাদের মধ্যে আমরা একই ভাষা, একই সংস্কৃতি এবং আমাদের মধ্যে বিভাজন খুব একটা নাই। হ্যাঁ, ধর্মীয় কিছুটা পার্থক্য আছে, একটা আমাদের একটা অংশ অন্য অধিকাংশ মুসলমান এবং একটা অংশ সনাতন ধর্মাবলম্বী, কিন্তু আমরা উদার আমরা ধার্মিক দিক থেকে। তো আমাদের মধ্যে সেই বিভক্তি ছিল না, কিন্তু আমরা জাতিটাকে খণ্ড বিখণ্ড করে ফেলেছি ইচ্ছাকৃতভাবে কতগুলো স্লোগান আর সিম্বলের ভিত্তিতে। একটা কি ব্যক্তির স্বার্থে না রাজনৈতিক স্বার্থে? এটা রাজনৈতিক স্বার্থে, ব্যক্তির স্বার্থে, দলীয় স্বার্থে এটা আমরা করেছি। আমরা যেমন কেউ যদি সরকারের বিরোধিতা করেছে তাদেরকে আমরা পাকিস্তানি বানিয়ে দিয়েছি, তাদেরকে আমরা জামাত বানিয়ে দিয়েছি, তাদেরকে আমরা ওই যে কি বলে রাজাকার বানিয়ে দিয়েছি। তো এইরকম কতগুলো তকমা লাগিয়ে আমরা, এবং যে আমরা গ্রামে গঞ্জে যেমন যে যারা ক্ষমতাসীন দলের সাথে যুক্ত ছিল তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে তারা ফুলে ফেঁপে বড় হয়েছে এবং অন্যদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। তো এর ফলে সমাজটা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। তো আমরা এক পরিবার না হলে কিন্তু আমাদের অনেক সমস্যা। মানুষের মধ্যে এই যে ধরেন তরুণ প্রজন্মের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার এখন স্বপ্ন দেখছে সবাই, যে বিষয় আপনি বলছিলেন, এই বিষয়গুলো কি মানুষের মধ্যে কোনো রকম বোধোদয় তৈরি করেছে? মানে মানুষ কি বুঝতে পারে যে সে যে ব্যবহৃত হচ্ছে, বা তাকে মানে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে সচেতনতা ডেভেলপ করেছে? ওই যে কতগুলো স্বার্থান্বেষী মহল আছে, কতগুলো স্বার্থ আছে তাদের জড়িত, তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে, বিভিন্ন রকম অন্যায় সুযোগ সুবিধা পেয়েছে। তাদের উপলব্ধি করতে পারলেও তারা কিন্তু তাদের স্বার্থ আছে, যেই পদ্ধতি, যেই প্রক্রিয়া, যেই সরকার তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এই লালন পালন করেছে, তো তাদের প্রতি তাদের আনুগত্য প্রদর্শন করার তাদের স্বার্থের অনুকূলে। আর কিছু লোক যারা যে সেই রকম সুবিধাভোগী নয়, তারা উপলব্ধি করতে পারছে যে যা করা হয়েছে এটা আমাদেরকে জাতি হিসাবে সামনে এগিয়ে যাওয়ার পথে বিরাট একটা প্রতিবন্ধকতা। জি। আর আপনি তো এটা একটা চ্যালেঞ্জ, আরও অনেকগুলো চ্যালেঞ্জ আছে যেটা আমাদের প্রধান উপদেষ্টা আজকে বলেছেন। আমাদের সবগুলো প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, আমাদের
যে ধরেন আমাদের প্রশাসনের সব দলীয়, যে খুব কম আছে যারা ওই যে ক্ষমতাসীন দলের বাইরে ছিল, এবং যারা ক্ষমতাসীন দলের বাইরে ছিল, ক্ষমতাসীন দলের প্রতি অনুগত ছিল না, তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। তারা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারির উপরে উঠতে পারে নাই। তারপরে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দলীয়করণ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলো রাষ্ট্রীয় বাহিনী, এটা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজন, কিন্তু এটাকে দলীয় বাহিনীতে, এটা ব্যক্তিগত বাহিনীতে পরিণত করা হয়েছে, ব্যক্তির প্রতি অনুগত। এবং এটা এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগ করার সাথে সাথে কিন্তু এটা ভেঙে পড়েছে। আমাদের প্রশাসন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তো বলাই হয়েছে যে তারা আসলে ব্যবহৃত হয়েছে, স্বীকার করেছে, তারা ব্যবহৃত করেছে নিঃসন্দেহে, কিন্তু তারাও ব্যবহৃত হয়েছে। তো এই দায় তারা এড়াতে পারে না। ব্যবহৃত তাদের স্বার্থে করেছে, আর এরাও কিন্তু নিজেদের স্বার্থে ব্যবহৃত হয়েছে। এবং অনেকে কিন্তু অতি উৎসাহী এগুলো করেছে, বিশেষত উচ্চ স্তরের, উপর স্তরের যে সকল কর্মকর্তা, যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই যে হারুন সাহেবদের মতো, বিপ্লব সাহেবদের মতো ব্যক্তিরা, তারা অতি উৎসাহী তারা ব্যবহৃত হয়েছে, যদি ব্যবহৃত শব্দ ব্যবহার করতে চান। অর্থাৎ অতি উৎসাহী হয়ে তারা সরকারের স্বার্থ রক্ষা করেছে এবং বিভিন্ন রকমের অন্যায়, অবিচার, অপকর্মে লিপ্ত হয়েছে। তো এটা যে পুরো বাহিনীকে, এবং তারা সরকারের স্বার্থে কাজ করেছে, এবং তারা তাদের যারা অধস্তন ছিল তাদেরকে ব্যবহার করেছে, এবং যার ফলে পুলিশ বাহিনী ওই যে জনশত্রুতে পরিণত হয়েছে দুর্ভাগ্যবশত। এবং এর পরিণতিতে অনেকগুলো পুলিশ মারা গিয়েছে, যেগুলো দুঃখজনক। অনেকগুলো থানা পুড়িয়ে দিয়েছে। তো আমাদের এই বাহিনীটা একবারে ধসে পড়েছে। এখন এটা মানে ধরেন পুলিশ এখন তো কর্মস্থলে ফিরেছে, চেষ্টা করছে যথাযথ দায়িত্ব পালন করার। এই ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ হয়েছে, মানুষের কাছে যে ভাবমূর্তি গিয়ে ঠেকেছে পুলিশের, সেটি কিভাবে ব্যাক করানো সম্ভব? সেটি ব্যাক করাতে হবে, সেটি একটা দীর্ঘমেয়াদী বিষয়। ওকে, প্রথমত আমাদের এই যে যারা আমাদের সাধারণ সিপাহীরা ব্যবহৃত হয়েছে, আমাদের নিম্ন স্তরের যারা কর্মকর্তা তারাও ব্যবহৃত হয়েছে, এবং তাদের মধ্যে যদি অনুশোচনার সৃষ্টি হয়, তারা যদি উপলব্ধি করে যেটা করেছে সেটা চরম অন্যায়, এবং তারা এর থেকে উপলব্ধির ভিত্তিতে তাদের যদি পরিবর্তন আনে, এবং পুলিশ বাহিনী এটা যে সেবা প্রদানমূলক, তারা রাষ্ট্রের সেবক, জনগণের সেবক এবং রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী। স্যার, পুলিশ আসলে বিষয়টা হচ্ছে যে ধরেন এর আগে আওয়ামী লীগ সরকার ছিল, এখন অন্তর্বর্তী সরকার, ভবিষ্যতে যে সরকারই আসুক, মানে সরকারের কথাই পুলিশ চলবে, বিষয়টা এরকম, মানে যে সরকারই আসুক তার অনুগত হয়ে কাজ করবে, সে যা বলবে পুলিশ তাই করবে। কিন্তু সরকারের অন্যায় নির্দেশ তারা মানতে বাধ্য নয়, এবং তারা ওই যে অপরাধী কর্মকাণ্ড করতে বাধ্য নয়। এবং এমন অবস্থা সৃষ্টি হয়েছে তাদের এগুলো, যে সরকার যে নির্দেশে দিয়েছে, এটা অপরাধী কর্মকাণ্ড হোক আর ন্যায় নীতির ভিত্তিতে হোক, তাতে কিছু আসতে যায় না, তাদেরকে মানতে হয়েছে। তো এখন এই জন্যই বলতেছি, এটা চারটিখানি কথা নয়, এটা দুরূহ। তো এটা সময় সাপেক্ষ। তো এটা একটা, এখন যেটি পুলিশের পোশাক বদলের কথা বলা হচ্ছে, লোগো পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটা কি যথেষ্ট? এটা সিম্বলিক, এটার কোনো পরিবর্তন আনবে না, কিন্তু প্রয়োজন মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণকে সেবা দেওয়া তাদের কর্তব্য, তাদের দায়িত্ব, এবং তারা কোনো দলের কিংবা পক্ষের কিংবা কোনো ব্যক্তির তারা বাহিনী নয়। এই জিনিসটা, এই উপলব্ধি তাদের মধ্যে আসতে হবে। তো এছাড়াও আমাদের অন্য সব প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে। এখন স্যার দুর্নীতি দমন কমিশন খুব দেখলাম আজকে, খুব সাবেক মন্ত্রী এমপিদের সম্পদ নিয়ে, এতদিন তারা ছিলেন কোথায়? সম্পদ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। ভালো, ওটা ভালো, কিন্তু এটা কি তাদের উপলব্ধি থেকে? আমরা যে দুদক স্বাধীন বলতাম, হ্যাঁ, সরকারের পক্ষ থেকে বলা হতো দুদক স্বাধীন দুর্নীতি দমন কমিশন, কিন্তু তারা স্বাধীন, ওই যে নামে স্বাধীন, কিন্তু কাজে স্বাধীন ছিল না। তারা অনুগত ছিল। তারা ইনফ্যাক্ট এটা বলা হয় যে দুদক হলো যে ওই যে দুর্নীতিগ্রস্তদেরকে ওই যে দুর্নীতি থেকে দায়মুক্ত করার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশেষত যে বড় বড় দুর্নীতিবাজ, এবং বড় বড় দুর্নীতিবাজদের মধ্যে ব্যবসায়ী,
প্রশাসনিক কর্মকর্তা, তারপরে বিভিন্ন ওই যে উচ্চ স্তরের মানুষরা, তো তারা এর মাধ্যমে ওই দুর্নীতি দমন কমিশনে গিয়ে তারা ওই যে ক্লিন বেল অফ হেলথ বলে, তারা ওই যে তারা দুর্নীতিগ্রস্ত নয় এরকম তারা একটা সার্টিফিকেট পেয়েছে। এই যে কি নাম, দুর্নীতি দমন কমিশনের ভয় কোথায়? মানে বিষয়টা এরকম যে ভয়ে উচ্চ পদস্থ সরকারের সঙ্গে, মানে ধরেন প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন, এরকম কারো বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিতে পারে। অনুগতদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, দুর্নীতিগ্রস্তদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং দুর্নীতিগ্রস্তরা তাদের নিজেদের স্বার্থে কাজ করেছে এবং সরকারের স্বার্থ সংরক্ষণ করেছে। এই দুর্নীতি দমন কমিশন দিয়ে কি দুর্নীতি প্রতিরোধ সম্ভব? যে বাস্তবতার মধ্যে দিয়ে দুর্নীতি দমন কমিশন চলে আসছে, এই দুর্নীতি দমন কমিশন দিয়েও দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। ক্ষমতা তো সবই আছে, হ্যাঁ ক্ষমতা তো সবই আছে, ক্ষমতা সবই আছে, কিন্তু ব্যক্তিগুলো সঠিক নয়, এবং আইনের কিছু সমস্যা আছে, কিন্তু তবুও এই আইন দিয়েও কিন্তু দুর্নীতি দমন কমিশন কার্যকর হতে পারে। তারপর আরেকটা হলো যেমন আমাদের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তো আমাদের নির্বাচনকে নির্বাচনে ওই যে ফেলে দিয়েছে, নির্বাচনে পাঠিয়ে দিয়েছে, এবং এই প্রতিষ্ঠানটা আমাদের বোধহয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হওয়ার ফলে আমাদের যেই দায়বদ্ধতার কাঠামো ওটা ভেঙে গিয়েছে। নির্বাচনের মাধ্যমে দুই ধরনের দায়বদ্ধতার কাঠামো, দুই ধরনের দায়বদ্ধতা সৃষ্টি। একটা হলো নিম্নমুখী দায়বদ্ধতা, যেমন যে প্রতি 5 বছর পর পর যদি যারাই ক্ষমতায় থাকে তারা যদি মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করতে হয়, তাহলে যাদের কাছে ভোট ভিক্ষা করতে হবে এবং যাদের ভোটের উপর তাদের ওই যে লাল কার্ড পেল কি গ্রিন কার্ড পেল, সবুজ কার্ড পেল, তা নির্ভর করে, তাহলে এই সাধারণ মানুষের স্বার্থ, সাধারণ মানুষের সুবিধা অসুবিধা, সাধারণ মানুষের ওই যে কল্যাণে কী কী করণীয়, এগুলোর প্রতি তাদের দৃষ্টি থাকবে। কিন্তু তাদের যদি ভোটের দরকার না হয়, তাহলে তাদের ওই যে সাধারণ মানুষের প্রতি কোনরূপ ওই যে স্বার্থের প্রতি কোনরূপ দৃষ্টি দিতে হবে। নির্বাচন কমিশন কি করবে স্যার? নির্বাচন কমিশনও তো নির্ভরশীল, সরকারের উপর নির্ভরশীল, প্রশাসনের উপর নির্ভরশীল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভরশীল। আমি যে কথা বলছিলাম, ধরেন ভোটের দিন যদি নির্বাচন কমিশনের কথা কেউ না শুনে, এই দায়বদ্ধতার যেহেতু যারা ক্ষমতায় আছে তাদের জনগণের ভোটের উপর নির্ভর করতে হবে না, তাই তারা ওই যে যারা তাদেরকে ক্ষমতায় এনেছে, ক্ষমতা টিকিয়ে রেখেছে, যেমন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা আদালত, এরা যারা বিভিন্নভাবে এই কাজে সহায়তা করেছে, একটা আতাত, এই আতাতের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে, ক্ষমতা টিকে রেখেছে, তাদের স্বার্থে কাজ করেছে, জনগণের স্বার্থে নয়। তো আপনি নির্বাচন কমিশন কি করতে পারে? স্থায়ী ব্যবস্থা কি হবে স্যার? নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে। নির্বাচন কমিশন হলো একটা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, তারা স্বাধীনভাবে কাজ করার কথা, এবং নির্বাচন কমিশনে নিয়োগপ্রাপ্ত যারা, তাদেরকে কিন্তু সরকার সহজে চাকরিচ্যুত করতে পারে না। তাদেরকে তাদের যে চাকরিচ্যুত করার যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেটা কিন্তু বিচারকদের, উচ্চ আদালতের বিচারকদের ওই যে চাকরিচ্যুত করার যে পদ্ধতি, সেই পদ্ধতি যেমন, তাহলে এখানে যেটা করতে হবে, তাদেরকে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে, এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তাদেরকে ওই যে অসদাচরণের যদি অভিযুক্ত করা যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। কিন্তু এটা তার ঠিকানি কথা নয়। তাই সরকারের পক্ষে দুরূহ নির্বাচন কমিশনকে ওই যে চাকরিচ্যুত করা। কিন্তু দুর্ভাগ্যবশত যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারাই দলীয় অনুগত, তারাই আগ্রহী হয়ে দলের স্বার্থ, ব্যক্তির স্বার্থ রক্ষা করেছে। তো তারা যদি তা করতে চায়, তাদেরকে বাধ্য করতে হয় না, তারা নিজেরাই অতি উৎসাহী হয়ে করেছে। একটা বিরতি নিয়ে স্যার ফিরি, বিরতি নিয়ে নিশ্চয়ই এই জায়গাটি আমরা প্রতি নির্বাচনের আগে যেটি দেখি যে তত্ত্বাবধায়ক বিষয় সামনে আসে, নির্দলীয় সরকার ব্যবস্থার বিষয় সামনে আসে। স্থায়ী ব্যবস্থা আসলে কি হতে পারে? নির্বাচন আসলেই এই বিতর্ক যাতে প্রতিবার না আসে, সেই বিষয়ে নিয়ে একটু কথা বলবো স্যার। ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে দর্শক, যেটা স্যার ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি বিরতির পর আপনাদের সঙ্গে পাচ্ছি।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছে প্লাবন রহমান, আমাদের সঙ্গে আছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুজন। আমরা কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। বদিউল আলম মজুমদার, বিরতির আগে যেটি জানতে চাচ্ছিলাম যে নির্বাচন ব্যবস্থার স্থায়ী সমাধান আসলে কি হতে পারে? নির্বাচন কমিশন যে সরকার যখন থাকে সেই সরকারই যাতে তার মতো করে নির্বাচন করতে না পারে, এটার কোনো ম্যাজিক ফর্মুলা নাই। এটা কোনো আপনি ওই যে আলাউদ্দিনের চেরাগ ঘষবেন, দৈত্য এসে আপনার ঠিক করে দেবে, ওই রকম সম্ভব নয়। তো এটা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসের সাথে যুক্ত। আপনি প্রথম শুরু করতে হবে, ধরেন আপনার যে নির্বাচনটা, প্রথমত নির্বাচনটা একদিনের বিষয় নয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর সাথে প্রায় 10 লাখ লোকের মতো, 8-10 লাখ লোকের মতো জড়িত। জি, তাই এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া নয়, এটা জটিল প্রক্রিয়া। তো আপনার শুরু করতে হবে ধরেন এই যে ভোটার তালিকা থেকে। আপনার ভোটার তালিকাটা সঠিক আছে কিনা। ভোটার তালিকা সঠিক থাকলে আপনার যে যখন নির্বাচন হবে, আমাদের ভোটার তালিকা কিন্তু সঠিক নয়। যেমন আমাদের ভোটার তালিকায় নারী ভোটার সংখ্যা কম। আমাদের যখন 2007-এ যখন ওই যে ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছিল, তখন কিন্তু নারীর সংখ্যা 12 লাখের মতো বেশি ছিল। তো আমাদের জেন্ডার গ্যাপ, অর্থাৎ নারীদের অন্তর্ভুক্তি কম। এবং এটা কারণ হলো নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে গত কয়েক বছরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নাই। খুব বেশি অসঙ্গতি আছে স্যার, কিছুটা অসঙ্গতি আছে, এবং নারীদের এবং কিছু কিছু এলাকা ভয়াবহ। যেমন আমি লাস্ট টাইম যখন দেখেছি যে ফেনী জেলায় হলো সবচেয়ে বেশি জেন্ডার গ্যাপ। তো ভোটার তালিকা, তারপরে যেমন ওই যে নির্বাচন যখন আসে, নির্বাচনের প্রার্থী কারা হবে, ওই যে যারা প্রার্থী হতে চায় তারা প্রার্থী হতে পারলো কিনা, তারা মনোনয়নপত্র জমা দিতে পারলো কিনা, এবং মনোনয়নপত্র জমা দিলে তারা এই যে মনোনয়নপত্রটা সঠিকভাবে যাচাই বাছাই হইল কিনা, এবং এই যে এরপরে সঠিকভাবে যাচাই বাছাই হওয়ার পর তারা তাদের প্রচার প্রচারণা চালাইতে পারলো কিনা, এবং প্রচার প্রচারণা চালালে তারপরে টাকার খেলা এখানে, তারপরে বিভিন্ন রকম হুমকি ভয়ভীতি দেখানো। প্রতিবার কি নির্বাচনের আগে এরকম নির্দলীয় সরকার থাকবে? ওটাই তো আমাদের অভিজ্ঞতা, ওটাই তো নির্ধারণ করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিএনপি এটা নিয়ে খেলা করেছে এবং আওয়ামী লীগ এটাই বাদে দিয়ে দিয়েছে, যার ফলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যেটা হয় যে নির্বাচনকালীন যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো নির্দলীয় সরকারের অধীনে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করে, অতীতে করত। কিন্তু ওই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাদ হওয়ার পরে তারা দলীয় সরকারের অধীনে, তো এই যারা তাদের অনুগত, যারা তাদের যারা পক্ষপাতদুষ্ট, তারাই নির্বাচনী দায়িত্ব পালন করে, যারা ক্ষমতা আছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। এটাই হয়েছে গত এই যে 2011-তে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর থেকে। তো আমি যেটা বলতেছিলাম, তো এই যে ভোট গণনা সঠিক হইতে হবে ইত্যাদি, টাকার খেলা হবে না, সহিংসতা হবে না, কিন্তু তার সাথে যুক্ত আছে যে নির্বাচন কমিশনের আইনটা সঠিক হতে হবে। যে আইনটা 2022 সালে করেছে এটা সঠিক আইন নয়। তারপরে এই নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়াটা যথাযথভাবে হইতে হবে, স্বচ্ছতার ভিত্তিতে সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। আমাদের গত 3টা নির্বাচন কমিশনে কিন্তু ওই যে গত 2টো তো অন্তত এই বর্তমানটা এবং আগেরটা, যে বিভিন্ন রকম কারসাজির মাধ্যমে দলীয় অনুগত ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো নির্বাচন কমিশনের সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে, এবং নির্বাচন কমিশনের সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দিলেই হবে না, সাথে সাথে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে ওই যে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। হিউজ কাজ, অনেক প্রত্যেক সেক্টর যদি ধরেন অনেক জটিল কঠিন কাজ, এবং অনেক বহু অংশীজন। তো এই বহু অংশীজনের এই যে সবারই কিন্তু সঠিকভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তারা যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। এখন যেটি আলোচনায় সেটি হচ্ছে যে প্রতিদিনই বিষয়টি নিয়ে আলোচনা হয়, সেটি হচ্ছে যে সরকার আসলে কতদিনে এত ম্যাসিভ কাজ করতে পারবে। আপনার কি মনে হয় কত সময় এখন প্রয়োজন আসলে সরকারের? এটা বলা দুরূহ। এখন ধরেন যে এই যে গণ বিস্ফোরণ ঘটলো, এটার মেসেজটা কি? এটার থেকে তারা আমাদেরকে এই যে ছাত্র জনতার যে সম্মিলিত প্রচেষ্টা, যে বিস্ফোরণ ঘটলো, আমি দুটো মেসেজ পেয়েছি। একটা মেসেজ হলো
যারা অন্যায় করেছে 3 ধরনের অপরাধ করেছে। একটা হলো যে তারা মানবতার বিরোধী অপরাধ করেছে হত্যাকাণ্ডের মাধ্যমে, আরেকটা অপরাধ করেছে তারা যে ফৌজদারি অপরাধ করেছে মানুষের মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে, তাদেরকে বিভিন্নভাবে নিগ্রহ, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি ফৌজদারি অপরাধ করেছে। আর কতগুলো আর্থিক অপরাধ করেছে, লুটপাট, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর বিচার হওয়া দরকার। এগুলোর বিচারের মাধ্যমে বিচারের প্রক্রিয়ায় কঠোর শাস্তি দেওয়া, এটা একটা মেসেজ। আরেকটা মেসেজ হলো যেই কর্তৃত্ববাদী দানব সৃষ্টি হয়েছে এটার জন্য পুনরাবৃত্তি না ঘটে, এবং তো এটার যদি পুনরাবৃত্তি না ঘটাইতে হয় তাহলে আমাদের ওই যে ছাত্র তরুণদের ভাষায় রাষ্ট্রকে মেরামত করতে হবে। তো রাষ্ট্র মেরামত করা 4টি ঘাতের কথা নয়। তো এখন কত সময় লাগবে নির্ভর করবে রাষ্ট্র মেরামত বলতে আমাদের ইউনূস ভাই এবং তার সহকর্মীরা কি বুঝেন, তারা কি করতে চান, তাদের একটা ওয়ার্ক প্ল্যান, তাদের একটা ওই যে ভিশন। তো এখন তার উপর নির্ভর করবে। এখন আমার মনে হয় যেটা জরুরি তাদের জন্য, তারা কি করবেন, কোন কোন ক্ষেত্রে, যেমন আমরা অনেকগুলো ক্ষেত্রে পরিকল্পনা, হ্যাঁ, আমূল পরিবর্তন করতে হবে। আমাদের নিয়ম নীতির পরিবর্তন করতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্ন করতে হবে, প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিগ্রস্ত এবং পক্ষপাতদুষ্ট ব্যক্তির বাদ দিতে হবে, আমাদের সংবিধানের পরিবর্তন আনতে হবে, আইনের পরিবর্তন আনতে হবে, অনেকগুলো পরিবর্তন আনতে হবে। ধরেন এই সরকার অনেক কিছু করে গেল, আবার পরে সরকার এসে সব বাতিল করে দেয়। এগুলো তো অতীতে ঘটেছে। যেমন আমাদের 3 জোটের রূপরেখা, সেক্ষেত্রে কি হবে? 3 জোটের রূপরেখা ওটা ওই যে রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করেনি। তারপরে আমাদের স্বাধীনতার যে ঘোষণা ওটাও বাস্তবায়িত হয়নি। তারপরে শুধু তাই নয়, এই যে আওয়ামী লীগ দল হিসেবে 2008 সালের নির্বাচনের আগে তারা একটা নির্বাচন ইশতেহার দিয়েছিল, দিন বদলের সনদ, সব কিছু পরিবর্তন করে দেবে, দুর্নীতি দুর্বৃত্তায়ন, এই কোনো রকম দলীয়করণ করবে না, তারপরে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনবে, সম্পদের হিসাব দিবে, ওই যে সব কিছু করবে, কিন্তু কিছুই করে নাই। ভেরি লিটল তারা করেছে। তো এই যে তারা যে এই যে পরিবর্তনের সূচনা করলো, যে তারা মানবে তার কোনো নিশ্চয়তা নেই। তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেটা হইতে পারে, আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, রাজনৈতিক সমঝোতা পৌঁছা দরকার। যেমন একটা রাজনৈতিক সমঝোতার হলো, যে উদাহরণ হলো 96 সালের তত্ত্বাবধায়ক সরকার, যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল, তাই এটা যদিও টেবিলে বসে তারা একমত হয়নি, একদল আন্দোলন করেছে, পরের দল বাধ্য হয়েছে, বিএনপি বাধ্য হয়েছে। তো যেটা হইতে পারে আলাপ আলোচনার মাধ্যমে কতগুলো বিষয় ঐক্যমত্যে পলিটিক্যাল সেটেলমেন্ট, রাজনৈতিক সমঝোতা। তো এটা করে তারা একটা লিখিত একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করা, এবং এই সমঝোতা চুক্তি এখন একটা আমাদের জন্য ইতিবাচক দিক আছে। অতীতে এগুলো নজরদারিত্বের কেউ ছিল না, এগুলো গ্যারান্টি দেওয়ার কেউ ছিল না। এখন আমাদের এই ছাত্র জনতা তারা নজরদারিত্ব করতে পারে, যে এই অঙ্গীকারগুলো করেছে, এই অঙ্গীকারের ভিত্তিতে, একটা লিখিত চুক্তির ভিত্তিতে তারা নির্বাচন হবে, এবং নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসবে সেই এটা বাস্তবায়ন করতে বদলাতে পারবে না। তো কিন্তু এটা ওই যে আমরা একটা এই ছাত্র জনতাই এটার পাহারাদার, এটা যদি না করে তাহলে আবার তারা রাস্তায় নামবে। অনেক ধন্যবাদ। অনলি ওই যে আমাদের জন্য সুরক্ষা। একটা বিরতি নিয়ে স্যার আবার ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবার সাইড পলিটিক্সে ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম সাইড পলিটিক্সে। সঙ্গে আছে প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে, সামনের চ্যালেঞ্জ নিয়ে। আসেন বদিউল আলম মজুমদার স্যার। স্যার, আমি একটু জানতে চাই যে অনেক চ্যালেঞ্জের কথা আপনি বলছিলেন, এই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ আপনার কাছে কী মনে হয়? এবং এই যে সময়সীমার কথা বলা হচ্ছে, সেটা আপনি বলছিলেন যে একেবারেই সেটি বলার সময় এখনও না, কিন্তু আমাদের রাজনীতির ইতিহাস যদি দেখেন, যে সব একজোট হয়ে আবার বেশি সময় যদি নেয়, সেক্ষেত্রে দেখা গেলো সেরকম ইতিহাসও আছে, সবাই এক হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, হতে পারে। সো সেই জায়গাটাই এখন সবাই একজোট হয়ে ওটা করতে পারবে কিনা তার নির্ভর করবে ছাত্র তরুণদের, তাদের যে সংগঠিত শক্তি,
ওটা যদি ওই যে তারা যদি কার্যকর থাকে, ওই সংগঠিত শক্তিরা যদি তাদের শক্তি প্রদর্শন করার সেই অবস্থা থাকে, তাহলে হয়তো ওটা করতে পারবে না। তবে দিন দিন কিন্তু ওই যে তাদের শক্তি ক্ষয় হবে, এটাই বোধহয় স্বাভাবিক। কারণ ছাত্রছাত্রীরা তারা ঘরে ফিরে যাবে, তারা ক্লাসে ফিরে যাবে, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, এবং শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। আর এছাড়াও মানুষের যে বিরাট আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তো ওই যে কিছুটা তারা হতাশ হবে, সবগুলো পূরণ হবে না। এবং তো এর ফলে ওই যে মানুষের মধ্যে হতাশা নিরাশা কাজ করতে পারে। তো তাদের যে শক্তি, সেই শক্তিটাও এই যে কমে যেতে পারে। তবে আমি আশা করব যে আমাদের রাজনীতিবিদরা অতীতের থেকে শিক্ষা গ্রহণ করবে, এবং কিন্তু দুর্ভাগ্যবশত তারা শিক্ষা গ্রহণ করে না। আমাদের অতীতের ইতিহাস তাই বলে। যেমন 2007-08 অনেকে কিন্তু জেলে ছিলেন, জি, দুই দলেরই। এবং আমি শুনেছি যে জেলে থাকাকালীন তারা অঙ্গীকার করেছে, তারা একত্রে থেকেছে, খেয়েছে, তারপরে সব কাজকর্ম 24 ঘন্টা ঘুমানোর সময় ছাড়া সব সময় একত্রে কাজ করেছে, একত্রে থেকেছে। তাদের মধ্যে তখন নাকি অনুশোচনা হয়েছিল যে তাদের মধ্যে এই রকম দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছিল, আর যেন এইরকম না হয়। তারা এইরকম যে একে অপরকে যেভাবে ল্যাং মারার যে রাজনীতি, নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এবং তারা এই দুর্নীতি দুর্বৃত্তায়ন এবং যেই সব অপকর্ম, ওই যে একদল আরেকদলকে ওই যে কি বলে, একদল আরেকদলের সহ্য না করতে পারা, তো এই রাজনীতি। এখন তো ধরেন যে আনিসুল হক উনি যেটি বলছেন, সালমান এফ রহমান যেটি বলছেন, যেগুলো জানা যাচ্ছে আর কি, সবই বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশেই তারা যেসব করেছেন সবই মানে সব দোষ একজনের কাঁধে যাচ্ছে। তো তারা কি করেছেন? তারা ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাদেরকে অন্যায় করতে বলে, তো তারা অন্যায় করবেন কেন? তো অন্যায় করার জন্য তো অন্যায় করতে তারা অস্বীকৃতি জানাতে পারতেন। এবং তো এখন অন্যায় করেছে, তাই অন্যায়ের দোষর হয়েছে তারা, এবং অন্যায়ের যে প্রধানমন্ত্রী দায় আছে অবশ্যই, তো তারাও দায়ী ইকুয়ালি। কারণ অন্যায় আদেশ অমান্য করলে তারাও দোষী। দুটি বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই সরকার মানুষের যে আশার কথা বলছিলেন, মূল জায়গা এখন একটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। মানুষ বাজারে গিয়ে একটু স্বস্তি পেতে চায়। সরকারি দপ্তর যেগুলো তার অধিকার, পাওয়ার অধিকার, সেখানে গিয়ে সে ঘুষ ছাড়া কাজ পেতে চায়, তার অধিকার, সে একটু কথা বলতে চায়, এবং তার কথা যাতে একটু শোনা হয় সেটিও সে চায়। তারপরে ধরেন চাকরি পেতে ঘুষের যে বিষয়টা, এই বিষয়গুলো এই সরকার কতটা মানে কাজ করতে পারবে সব জায়গায়? এটা সহজ, এগুলো সহজ নয়। আমাদের অর্থনৈতিক সংকট কিন্তু ভয়াবহ। এই যে লুটপাট হয়েছে, এবং আমাদের এই যে ঋণগুলো, এগুলো শোধ করতে হবে। এবং আমাদের এখন এই যেসব ঘটনাগুলি ঘটেছে, এর মাধ্যমে কিন্তু অর্থনৈতিক সংকটটা কিন্তু ধামাচাপা পড়ে গিয়েছে। তো আমাদের অর্থনৈতিক আমরা ভয়াবহ সংকটের মধ্যে আছি, রিজার্ভ সংকট, আমাদের ডলার মূল্য ঊর্ধ্বগতি ইত্যাদি ইত্যাদি। তো এখন এগুলো সমাধান করা সহজ হবে না। তারপরে এর সাথে যুক্ত হয়েছে যে বাজার মূল্য, বাজার ব্যবস্থাপনা। তো বাজার ব্যবস্থাপনা এটাও সহজ নয়। তো এর সাথে ওই যে রাজনৈতিক সরকারের তুলনায় কি এই সরকারের জন্য একটু সহজ? এই সরকারের আমলে এগুলো অনেক অন্যায় কমে গিয়েছে। যেমন আমাদের অনেক কিছুর দাম কমে গিয়েছে। ওই যে আমাদের চাঁদাবাজি এখন তুলনামূলক কম, চাঁদাবাজি কমে যাওয়ার ফলে আমাদের অনেক কিছুর দাম কমে গিয়েছে। তো এখন এটা অব্যাহত থাকবে কিনা, এটা নির্ভর করবে আগামী সরকার, এই সরকারের অধীনে, এই সরকারের যে তারা কতটুকু এই ব্যাপারে সফল, তার উপর নির্ভর করবে। আর পরবর্তী সরকার এই ব্যাপারে দৃষ্টি দিবে কিনা, নাকি ওই যে অতীতের সরকার যেমন লুটপাট করেছে, অতীতের সরকার যেমন চাঁদাবাজি করেছে, এই সরকারও তাই করবে কিনা পরবর্তী সরকার। সামনের সংসদ কেমন দেখছেন আপনি? আমরা তো একটা সবসময় যেটি একটা ভাইব্রেন্ট সংসদ চেয়েছিলাম, এই সরকারের সময় যে 3টা নির্বাচন গেল সেটি একেবারে অনুপস্থিত ছিল, এক পেশের সংসদ। সামনে কি দেখছেন? আমি আশা করব যে এটা
ভারসাম্যমূলক সংসদ হবে, আমাদের প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে, যার ফলে যে আমাদের কেউ যেন 2/3 ভোট না পায়, 2/3 আসন না পায়, তাহলে কিন্তু তাদের অনেক কিছু করার সুযোগ সৃষ্টি, যা ইচ্ছা তা করার সুযোগ সৃষ্টি হয়। তো আমি আশা করব যে হয়তো 55-45 কিংবা এই রেঞ্জের মধ্যে তাদের যেন, যদি সরকারি দল বিরোধী দলের মধ্যে যদি ভারসাম্য থাকে এই ধরনের। এখন যে ভারতের সংসদটা যেমন দেখছেন স্যার, ভারতের সংসদ কিন্তু এবার তো অপেক্ষাকৃত ভালো, সেটাই কারণ মোদিরা আশা করেছিল যে 400 সিট পাবে, কিন্তু 400 সিট না পাওয়ার ফলে তাদের কিন্তু দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসছে। তারা যে বিভক্তির রাজনীতি করছিল, সেই বিভক্তির রাজনীতিতে তারা কিছুটা ভাটা পড়েছে। তো যদিও আমাদের বাংলাদেশ নিয়ে তারা কিন্তু খেলা খেলছে, তারা যে বিভিন্ন বড় অপপ্রচার করছে, এর কারণ কি জানেন? যে 3টা অঙ্গরাজ্যের নির্বাচন আছে, এই নির্বাচনের আগে মুসলিম কার্ড, ইসলামোফোবিয়া, তো এই খেলা খেলছে তারা তাদের রাজনৈতিক স্বার্থে, দুর্ভাগ্যবশত। এখন বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গাটা একটু জানতে চাই। এটা বাংলাদেশ আর ভারত ঘনিষ্ঠতম প্রতিবেশী, এবং আমরা ভারত দ্বারা পরিবেষ্টিত, এবং আমাদের ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এবং ভারতেরও কিন্তু স্বার্থে আমাদের সাথে সুসম্পর্ক রাখা, এবং এই যে ন্যায় নীতির ভিত্তিতে যেন এই সম্পর্কটা সৃষ্টি হয়। যেমন আমাদের যে একতরফা যে রপ্তানি আমদানি, তারা রপ্তানি করে, আমরা আমদানি করি, কিন্তু আমরা অত রপ্তানি করতে পারি না। তারপরে অনেক ভারতীয় এখানে ওই যে কর্মরত, তারপরে ভারতীয় রিমিটেন্সের একটা বিরাট অংশ আসে বাংলাদেশ থেকে। তারপরে আমরা তাদেরকে একতরফা অনেকগুলো সুযোগ সুবিধা দিয়েছি। তো ওই অর্থনীতির ভাষায় বলে বেগার দাই নেইবার পলিসি, অর্থাৎ আপনার প্রতিবেশীকে আপনি ভিক্ষুক বানাবেন। ভারসাম্যপূর্ণ সম্পর্ক আমাদের উভয়ের জন্যই দীর্ঘমেয়াদীভাবে। আমরা আশা করি যে এই সব চ্যালেঞ্জ বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে, এবং মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা সেগুলো এই সরকারকে সফল হইতে হবে, কারণ এই সরকারের সফলতা আমাদের সকলের সফলতা। তার উপর অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের এই ছিল স্ক্যান ইনসাইড পলিটিক্স। দেখাবেন অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 ভালো থাকবেন।